4 মে সোমবার বিকেল 5টায় খালেদ মহিউদ্দিন চ্যারিটি স্পিকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। কমার্স ব্যাংকে ডাকাতিতে জড়িতরা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য, গ্রেপ্তার 6 আসামিকে জিজ্ঞাসাবাদে জেনেছে পুলিশ। দেশে 2.5 কোটিরও বেশি মোবাইল গ্রাহকের বৈধ কাগজপত্র নিয়ে নিরাপত্তা স্বার্থে অভিযানে নামছে বিটিআরসি। বড় মৌসুমের শুরু না হতেই কমছে ধানের দাম, সরকারিভাবে সংগ্রহের পরিমাণ ও দাম বাড়ানোর দাবি কৃষকদের। থাইল্যান্ডের জঙ্গলে আরো গণকবরের সন্ধান, মৃতদের মধ্যে বাংলাদেশে থাকার আশঙ্কা। ঢাকার আশুলিয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংককে ডাকাতিতে জড়িত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে ধারণা করা হচ্ছে। গ্রেপ্তার 6 আসামিকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ বলছে, কয়েক মাস ধরে পরিকল্পনা করে 3টি দলে ভাগ হয়ে ব্যাংকটিতে হানা দেয় তারা। একুশে এপ্রিল ভর দুপুরে আশুলিয়ার কাঠগড়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকে হামলা চালায় 6 সদস্যের একটি ডাকাত দল। গ্রেনেড, গুলি, ধারালো অস্ত্র দিয়ে ব্যাংকের ব্যবস্থাপক সহ 7 জনকে হত্যা করে তারা। পালানোর সময় ধরা পড়ে 2 জন, আর গণপিটুনিতে মারা যায় 1 ডাকাত। দুর্ধর্ষ এ ডাকাতির ঘটনায় এ পর্যন্ত ধরা পড়েছে আরও 4 জন। পুলিশ বলছে, মাদ্রাসায় পড়া অবস্থায় তাদের সবাই শিবিরের রাজনীতি করত। পরে আনসারুল্লাহ বাংলা টিম, জেএমবি সহ বিভিন্ন জঙ্গি সংগঠনে জড়িয়ে পড়ে তারা। আর গত কয়েক বছর ধরে জিহাদের মন্ত্রে উজ্জীবিত হয়ে একসঙ্গে কাজ করছিল তারা। আনসারুল্লাহ বাংলা টিম এবং জেএমবি যে সময় যে বইগুলো ব্যবহার করে থাকে এবং যেগুলো অনুসরণ করে থাকে, সেগুলোও তাদের কাছে পাওয়া গেছে। তো সেই সকল কিছু বিশ্লেষণ করে আমরা বলতে পারি যে এটি কোনো জঙ্গি কার্যক্রম, এটি শুধুই মাত্র একটি ডাকাতি নয়। পুলিশ বলছে, ব্যাংকে হানা সফল করতে হকার বেশে কয়েক মাস ধরে কাঠগড়ার বাংলাদেশ কমার্স ব্যাংক এলাকা সরেজমিনে ঘুরে দেখে তারা। সখ্য গড়ে তোলে ব্যাংকের এক নিরাপত্তা কর্মীর সঙ্গে। ব্যাংকে ঢুকে ব্যাংক রেকি করে গেছে এবং ব্যাংকের ভিতরের প্রত্যেকের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট ম্যাপ তৈরি করে তারা অপারেশন পরিচালনা করেছে এবং অপারেশনের সময় তারা 3টি টিমে ভাগ হয়ে এসেছিল। একটি অপারেশনাল টিম, একটি অবজারভেশন টিম এবং একটি রেস্কিউ টিম। ডাকাতির উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। তাদের ধারণা, কারাবন্দী নেতাদের মুক্ত করার জন্য তহবিল গড়তেই এ ঘটনা ঘটানো হয়। নাদিম মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদার আদলে গড়া আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরাই বিজ্ঞান লেখক অভিজিৎ রায়কে হত্যা করেছে বলে নিশ্চিত হয়েছে পুলিশ। তবে আলোচিত এই হত্যা দায় স্বীকার করে আল কায়েদার প্রকাশ করা ভিডিও বার্তাটিও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ডিএমপির মুখপাত্র। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদার আদলে সিরিয়ায় গিয়ে জঙ্গি প্রশিক্ষণ নেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সামিউন। প্রশিক্ষণের পর বাংলাদেশে এসে আনসারুল্লাহ বাংলা টিমকে টার্গেট করে সদস্য সংগ্রহের তৎপরতা চালাতে গিয়ে ডিবির হাতে গ্রেপ্তার হন তিনি। তখন থেকেই আল কায়েদার অনুসারী হিসেবে চিহ্নিত করা হয় আনসারুল্লাহ বাংলা টিমকে। এই দেশে যদি ভবিষ্যতে আল কায়দা অ্যাফিলিয়েশন কেউ পায়, এখন পর্যন্ত আমাদের জানা মতে ক্লোজেস্ট সম্ভাবনা, মানে ক্লোজেস্ট রিলেটিভ হিসেবে আমরা জানি আনসারুল্লাহ বাংলা টিমকে, যারা আল কায়দার মতাদর্শকে, আল কায়দার সমস্ত নিয়ম কানুন, রীতিনীতি, এমনকি ট্যাকটিক্স পর্যন্ত যারা ঘনিষ্ঠভাবে অনুসরণ করে এবং আল কায়দার লিডারদেরই তারা লিডার মনে করে। সম্প্রতি বিজ্ঞান লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যার দায় স্বীকার করে ভিডিও বার্তা প্রকাশের পর দেশে আল কায়েদার নেটওয়ার্কের বিষয়টি নতুন করে আলোচনায় আসে। অভিজিৎ হত্যা মামলার তদন্ত সংস্থাও বিষয়টি খতিয়ে দেখছে। তারা আল কায়দাকে অনুকরণ করে এবং তাদের সাথে অ্যাফিলিয়েশনের চেষ্টা করে যাচ্ছে দীর্ঘদিন ধরে, দীর্ঘ কয়েক বছর ধরে, এটি আমরা অবগত আছি। কিন্তু তারা অ্যাফিলিয়েশন পেয়েছে এখন পর্যন্ত এরকম কোনো তথ্য আমাদের হাতে এখন পর্যন্ত নাই। তবে এরই মধ্যে অভিজিতের ঘাতক হিসেবে অন্তত 5 জনকে চিহ্নিত করার কথাও জানিয়েছে ডিবি। 5-এর অধিক সন্দেহভাজনকে আমরা চিহ্নিত করেছি, যারা আমাদের কাছে মনে হচ্ছে যে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। দেশে জঙ্গি তৎপরতা নিয়ে আতঙ্কিত হবারও কিছু নেই বলে জানিয়েছে পুলিশ। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
সহকর্মী মাসুদ কার্জন আছেন আমাদের সঙ্গে। ঢাকার আশুলিয়া বাংলাদেশের কমার্স ব্যাংকে যে ডাকাতি হয়েছে সেই ডাকাতির সাথে আনসারুল্লাহ বাংলা টিম জড়িত থাকতে পারে বলে প্রাথমিক সন্দেহেই একবার বলা হয়েছিল। এখন আবার পুলিশ যে কথা বলছে এবং বলছে ধারণা করা হচ্ছে প্রকৃত তদন্ত বা তদন্তের প্রকৃত ফল বা তদন্তের ফলে কি নতুন বেরিয়ে আসলো সেটি আমরা কবে নাগাদ জানতে পারবো। আনসারুল্লাহ বাংলা টিম এটি করেছে, এটি কিন্তু প্রাথমিক তদন্তে প্রাথমিক ইয়েতে এটি একবার বলা হয়েছিল। আজ নতুন করে এটি বলার কি সিগনিফিকেন্স রয়েছে? প্রাথমিক তদন্তে আসলে আনসারুল্লাহ বাংলা টিম সরাসরি জড়িত এই কথাটাই কিন্তু আসলে পুলিশ তাৎক্ষণিক বলে তারা বলেছিল জঙ্গিদের এই কাজটি হতে পারে, কারণ তারা যে অপারেশনের ধরন বা কাজের ধরন দেখে সেটি সন্দেহ করেছিলেন। এবং তখন কিন্তু দুজন গ্রেপ্তার ছিলেন, তারা ঘটনাস্থল থেকে দুজন গ্রেপ্তার হয়েছিলেন, বোরহান সহ দুজন। তো তাদেরকে আসলে তারা গ্রেপ্তার হয়েছিলেন, আটক হয়েছিলেন স্থানীয়দের প্রতিরোধের মুখে তারা আটক হয়েছিলেন। তারপরে তারা সুস্থ হয়েছে, সুস্থ হওয়ার পরে তারা দুজনকে গ্রেপ্তার করেছে, আরও দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর যে তদন্তটি করেছে তারা বলছে, পুলিশ বলছে তাদের বাড়ির ঠিকানায় খোঁজ করা হয়েছে এবং তাদের যে অতীত কর্মকাণ্ড সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। খতিয়ে দেখে তারা অনেকটাই নিশ্চিত যে তাদের যে ঘটনা জড়িত যারা দুজন গ্রেপ্তার আছে, এরপরে আরও দুজন গ্রেপ্তার হয়েছে, একজন মারা গেছে। তো তারা এটা নিশ্চিত হয়েছে যে এই ঘটনায় আনসারুল্লাহ বাংলা জড়িত। তার মানে হচ্ছে যারা এই ঘটনায় ছিলেন, তারা দুজন গ্রেপ্তার হয়েছেন, দুজন ঘটনাস্থল থেকে আটক হয়েছিলেন, তারা সবাই জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলার সদস্য এবং তারাই এই ঘটনা ঘটিয়েছে। যেহেতু দুজন গ্রেপ্তার হয়েছে, দুজনের স্বীকারোক্তি অনুযায়ী আরো দুজন গ্রেপ্তার করা হয়েছে এবং তারা বিভিন্ন মাসুদ কার্জন, পুলিশের যে তদন্ত প্রক্রিয়া বা যে গ্রেপ্তারকৃতদের যে জিজ্ঞাসাবাদ করে একটা বিষয় জানার যে প্রক্রিয়া, সেই বিষয়ের উপর আমরা কতখানি আস্থা রাখতে পারি? পুলিশ তো যা বলতে চায় তাই সাধারণত বলায় বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ। খালেদ, এই ঘটনার পরে কিন্তু মানে যে দুজন গ্রেপ্তার হয়েছিলেন, আমাদের সহকর্মী নাদিম মাহমুদ তিনি প্রথম থেকে রিপোর্টটি ফলো করছেন। আমরা যে দুজনকে প্রাথমিকভাবে গ্রেপ্তার করা হয়েছিল, যারা আটক হয়েছিলেন, আমরা আমাদের প্রতিনিধির মাধ্যমে তাদের দুজনের বাড়িতে কিন্তু আমরা পাঠিয়েছিলাম, যে এই দুজনের যে ঠিকানা দেওয়া হয়েছিল সেই দুজনের বাড়িতে পাঠিয়েছিলাম। এর মধ্যে একজনের তিনি পুলিশের কাছ থেকে দেওয়া ঠিকানা ভুল দিয়েছিলেন, সেই নামে কোনো লোক আমরা পাইনি, সাইফুল। আরেকজন বোরহান, তার বাড়িতেও আমরা পাঠিয়েছিলাম। তিনি এটি রহস্যজনক চরিত্র এবং যেখানে বুরহানের বাসা সেই গাজীপুরের কালীগঞ্জ, সেখানেও কিন্তু আমাদের সহকর্মীরা গিয়েছিলেন এবং আমাদেরও তদন্ত নিজস্ব যে অনুসন্ধান, আমরাও কিন্তু কিছু ফাইন্ডিংস আমাদের ছিল। আমরা কিন্তু প্রথম দিন যেরকম বলছিল যে ঘটনাটি জঙ্গিরা সম্পৃক্ত থাকতে পারে, তারপরে আমাদের নিজস্ব অনুসন্ধান আমাদের সহকর্মী নাদিম মাহমুদ যেটি করেছেন, তারপরে তাদের বাড়িতে পাঠানো এবং আমরা কিছু ধরন দেখে আমরাও কিন্তু পরের দিন পুলিশ বলার আগে যে দুজন গ্রেপ্তার করা হয়েছিল তার বলার আগেই কিন্তু আমরা একটি রিপোর্ট দিয়েছিলাম। সহকর্মী রাদিব মাহমুদ রিপোর্টটি করেছিলেন যে এই ঘটনায় জঙ্গিদের সংশ্লিষ্টতা স্পষ্ট। আমরা বিশেষজ্ঞ মতামত নিয়েছিলাম এবং পুলিশের কাছ থেকে আনসারুল্লাহ বাংলা টিম, মাসুদ কার্জন, আনসারুল্লাহ বাংলা টিম এখন আর কোথায় কোথায় কাজ করছে, তারা কোথায় কি করছে সেটি জানার জন্য কি আমরা এরকম ব্যাংক ডাকাতি বা এরকম কোনো নাশকতামূলক কাজের জন্যই আমাদের অপেক্ষা করতে হবে, নাকি আমরা তার আগেই তাদের কার্যক্রম বুঝতে পারবো? পুলিশের কাছে কি কোনো তথ্য আছে আসলে আনসারুল্লাহ বাংলা টিমের আর সদস্যরা যারা বাইরে আছেন, মুক্ত আছেন, তারা কিভাবে কাজ করছেন? আনসারুল্লাহ বাংলা টিম আসলে আলোচনায় আসে সেটা হচ্ছে যে ব্লগার রাজীব হত্যাকাণ্ডের পর, এবং যিনি এই আনসারুল্লাহ বাংলার প্রধান, যিনি জসিমউদ্দিন রাহমানি, তিনি মোহাম্মদপুর একটি মসজিদের ইমাম এবং তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এবং আজকে আমি যিনি এই বিষয়গুলো আমাদেরকে জানান এবং ক্লোজলি কাজ করেন জয়েন্ট কমিশনার ডিবি মনিরুল ইসলামের সঙ্গে অনেকক্ষণ কথা বলেছিলাম। তার কাছে জানতে চেয়েছিলাম যে বিভিন্ন রকম তথ্য আসছে আনসারুল্লাহ বাংলা টিম সম্পর্কে। তিনি এটা আশ্বস্ত করেছেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে আনসারুল্লাহ বাংলা হয়তো কিছু ঘটনা ঘটাচ্ছে এবং বহুল আলোচিত হত্যাকাণ্ডে যে বইমেলা ব্লগার হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের কিন্তু তার নাম এসছে আনসারুল্লাহ বাংলা টিমের। তারপরে বলছেন যে তাদের সদস্য গুটি কয়েক সদস্য, এবং যে সমস্যাটি হয়েছে তাদের মতে সেটি হচ্ছে যে হত্যাকাণ্ডে যে অপারেশনগুলো চালাচ্ছে এটি স্লিপার সেলের মাধ্যমে করা হচ্ছে। মানে গুটি কয়েক সদস্য নিয়ে 3, 4 জন 5 জন এটি স্লিপার সেলের সদস্য আছে। স্লিপার সেলের সদস্যদের কাজটি হচ্ছে যে তারা একটি ঘটনা ঘটিয়ে তারা অন্ধকারে চলে যান। সেই স্লিপারের সদস্যরা একজন আরেকজনের সম্পর্কে ধারণা থাকে না, তো ফলে খুব বেশি সদস্য নেই, কিন্তু তারা আসলে হুট করে এসে কাজগুলো করে ফেলছেন, এটা সমস্যা। এবং তিনি আশ্বস্ত করেছেন, তারা বলছেন যে তদন্তটা যে প্রক্রিয়ায় এগুচ্ছে এবং তারা যেভাবে কাজ করছেন, তাদের সঙ্গে ডিবির সঙ্গে আরও ইন্টেলিজেন্স যেভাবে কাজ করছেন, তারা আশা করছেন যে আনসারুল্লাহ বাংলা আসলে খুব
তাদের ফাইন্ডিংস এখন পর্যন্ত খুব বড় ধরনের সংগঠন মাসুদ না। কাজন, এরকম হওয়ার তো কোনো সম্ভাবনা নাই না যে পুলিশ আসলে তদন্ত করতে গিয়ে বেশি কিছু করতে পারছে না, তদন্তে খুব বেশি আগাতে পারছে না, যেহেতু আনসারুল্লাহ বাংলা টিমের নামটি এখন আপনি বলছিলেন রাজীব হত্যার পরে সেটি সামনে চলে আসছে, সব দোষ গিয়ে সেই একটি সংস্থা, যে সংস্থাটি আসলে কতটুকু এক্সিস্ট করে কি করে না সেটি আমরা আসলে খুব ভালো করে জানি না, তার উপর চাপানো হচ্ছে, এরকম হওয়ার তো কোনো সম্ভাবনা নাই। আনসারুল্লাহ বাংলা বিশেষ করে যে আলোচনায় আসছে রাজীব হত্যাকাণ্ডের পর, যেটি বলছিলাম, এবং তারা কিন্তু রাজীব হত্যাকাণ্ডের পর কিন্তু তারা ঘটনা কিন্তু একেবারেই রাজীব হত্যাকাণ্ড, ব্লগার রাজীব হত্যাকাণ্ড একেবারে ক্লুলেস ছিল, কোনো ধরনের সূত্র ছিল না। সেটি তারা একেবারেই তথ্য প্রযুক্তি নির্ভরতার উপর একটি নির্ভর করে তদন্ত চালিয়ে কিন্তু সেটি তারা খুঁজে বের করেছে যে এই ঘটনার সঙ্গে আনসারুল্লাহ বাংলা জড়িত, এবং জড়িত থাকার পরে কিন্তু তারা গ্রেপ্তার করেছেন, এবং তারা কিন্তু আদালতেও আমরা দেখেছি গণমাধ্যমের সামনেও কিন্তু তারা কথা বলেছে। কিন্তু পরবর্তীতে তারা বলছে যে এখন খুঁজে বের করা না করার কারণ হচ্ছে যে অনেকটা সতর্কতা অবলম্বন করে ফেলেছে এই জঙ্গি সংগঠনটি, এবং যেহেতু এদের মানে ব্যাপক আকারে সাংগঠনিক তৎপরতা নেই, ফলে এদের সব জায়গায় সদস্য আছে যে একজনকে ধরলে আরেকজনকে, এটি একটি সমস্যা হয়ে গেছে। তো খুব বেশি যে তৎপরতা বা খুব বেশি তৎপর তারা আছেন এটি নাই, এবং যেটি আজকে বলা হচ্ছে যে এই আল কায়দার সঙ্গে একটি সংশ্লিষ্টতা, আল কায়দাকে তারা নেতা হিসেবে মানেন, সেইটি হচ্ছে যে আল কায়দা বা আইএসের সঙ্গে যখন আইএসের যখন খুব তোড়জোড় চলছিল, তখনও আমরা শুনছিলাম যে আইএসের সঙ্গে একটি যোগসূত্র আছে, এখন বলা হচ্ছে আল কায়দার সঙ্গে যোগসূত্র। মাসুদ কাজন, এই আল কায়দার সাথে যোগসূত্র প্রসঙ্গে বলি যে বিজ্ঞান লেখক অভিজিৎ রায়কে হত্যার জন্য আল কায়দা তার দায়িত্ব স্বীকার করে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে। পুলিশও বলছে যে এর সঙ্গে আল কায়দার ভাব শিষ্য বলে যারা পরিচিত, যে সেই আনসারুল্লাহ বাংলা টিমের জড়িত থাকতে পারে। কিন্তু অভিজিৎ হত্যার সাথে জড়িত যাদের নাম আমরা শুনেছি, যাদের নিয়ে আরো অনেক তদন্ত করার কথা, তাদের বিষয়ে কি কোনো অগ্রগতি পুলিশ এখন পর্যন্ত দেখিয়েছে, বা পুলিশের কাছে কোনো অগ্রগতি আছে? অভিজিৎ হত্যা হয়েছে ফেব্রুয়ারির শেষ দিন থেকে শুরু করে মার্চ, এপ্রিল, এটা মে মাসের আজকে 4 তারিখ, আমরা কি সেরকম কোনো অগ্রগতি দেখেছি? না, অভিজিৎ হত্যাকাণ্ডের যদি আমরা সেই অর্থে যদি বলি তদন্তের, সেই একমাত্র সাফিউর ছাড়া বা ফারাবি ছাড়া এই মামলায় কিন্তু আর কেউ গ্রেপ্তার নেই। ফারাবি তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এই হত্যাকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছিলেন যে এটি একটি ভালো কাজ হয়েছে তার মধ্যে এইরকম, কিন্তু সেই ঘটনার সঙ্গে জড়িত, সেই হত্যাকাণ্ডে জড়িত বা এই হত্যাকাণ্ডে কারা জড়িত থাকতে পারে এরকম তথ্য কিন্তু সেই ফারাবিকে গ্রেপ্তার করে পুলিশ বের করতে পারেনি বা তদন্ত সংস্থা বের করতে পারেনি। এবং এই অভিজিৎ হত্যাকাণ্ডে আসলে সুনির্দিষ্ট কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা 5 জনকে তারা সন্দেহ করছেন, তারা পরিষ্কার করে বলছেন না। এবং এইটি কিন্তু আমরা সংবাদকর্মীরা কিন্তু অনেকদিন থেকেই লেগেছিলাম, এফবিআই এসেছিল এই ঘটনা তদন্তেটা ঠিক কারিগরি সহায়তা দিই, তারপরেও আমরা দেখছি যে আসলে যে এখন পর্যন্ত অভিজিৎ হত্যাকাণ্ডে মানে যে তদন্ত চোখে পড়ার মতো কোনো তদন্ত নেই। এখন আল কায়দার যে আলোচনাটি এসছে, এটি 2-1 দিন আগে যে আল কায়দা যে যাদের হুমকি বিভিন্ন রকম পর্যালোচনা করা এরকম সাইট ইন্টেলিজেন্স, তাদের মাধ্যমে আসলে এই ভিডিও বার্তাটি এসছে যে আল কায়দার যে নেতা আছেন ওসিম উমর, উনি দাবি করেছেন যে এই অভিজিৎ হত্যাকাণ্ডে জড়িত। তো পুলিশ বলছে তারা এই জিনিসগুলো খতিয়ে দেখছেন, তারা এর আগে তারা তদন্ত করতে গিয়ে আল কায়দা বা আইএসের সঙ্গে বাংলাদেশে বা এই উপমহাদেশে যারা জঙ্গি তৎপরতায় কাজ করেন, জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে তারা ভাবশিষ্য বলেন বা এটা যোগাযোগ বলেন, সেটা তথ্য প্রযুক্তির মাধ্যমে হোক, সেটা আপনি কার্জন আপনি বলছিলেন যে আপনার সাথে আজকে যে ডিবি পুলিশের জয়েন্ট কমিশনার জনাব মনিরুল ইসলামের অনেকক্ষণ কথা হচ্ছিল। মনিরুল ইসলাম কি এফবিআই আমাদেরকে কি ধরনের তথ্য দিচ্ছে, সেই তথ্যের আলোকে আমরা কি ধরনের অ্যাক্ট রিয়েক্ট করছি, বা এফবিআই এর তথ্যের সাথে পুলিশের তথ্যের কোনো সামঞ্জস্য আছে কিনা, সেই বিষয়ে আপনাদের কোনো কিছু বলেছেন? অভিজিৎ হত্যাকাণ্ডের বিষয়টা যদি আমরা ধরি, এফবিআই এর একটি টিম এসেছিল এবং অনেকদিন ছিলেন, এবং আমরা এফবিআই সেই সময় থেকে এখন পর্যন্ত এফবিআই আসলে পুলিশকে বা গোয়েন্দা সংস্থাকে বা ডিবিকে কি ধরনের সহযোগিতা করে গেছে, তিনি যেটি স্পষ্ট করে বলছেন যে এখানে যে হত্যাকাণ্ড হয়েছে, অভিজিৎ হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের সবকিছুই তাদেরকে করতে, তারা কিছু লজিস্টিক সাপোর্ট বা কারিগরি কিছু সহায়তার জন্য তারা এখানে এসেছিল, এবং সেই বিষয়গুলো তারা নিয়ে গেছেন, যেমন ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা বা যে ডিএনএ পরীক্ষা, এইগুলো তারা নিয়ে গেছেন। সেই ফলাফল আসলে বা এফবিআই যদি সেটি পাঠায়, তো সেই ক্ষেত্রে তারা কিছু হয়তো ক্লু পেতে পারেন, যে সন্দেহভাজন যারা আছে তাদের সম্পর্কে কিছু ক্লু পেতে পারেন, সেগুলো তাদের হাতে এখন পর্যন্ত আসা পৌঁছায়নি। তবে তদন্তের কাজটি মূলত তাদেরকেই করতে হচ্ছে এবং তাদেরকেই করতে হবে। এফবিআই যেটি করছে সেটি হচ্ছে কারিগরি সহায়তা, তো সেই সহায়তাগুলো তারা এফবিআই নিয়ে গেছে, তারা আসলে হয়তো কিছুদিনের মধ্যে আসবে, আসার পর হয়তো তারা কিছুটা সহযোগিতা পেতে পারেন, এরকমটি বলছেন। মাসুদ কার্জন, আমরা সর্বশেষ আপনাকে জানতে চাইবো যে বিএনপির যে যুগ্ম মহাসচিব জনাব সালাউদ্দিন, তার বিষয়ে পুলিশের কাছে আর নতুন কোনো তথ্য আছে কিনা?
না, এটি এখন পর্যন্ত বিষয়টি আদালতে গড়িয়েছে, উচ্চ আদালতে আছে। পুলিশ বলছে যে তারা একটি কথাই বলছে, যেহেতু বিষয়টি আদালতে আছে এবং সেখানে আদালত বিষয়টি দেখছে এবং শুনানি সেই বিষয়টি তারা এখন পর্যন্ত গণমাধ্যমের সঙ্গে তারা কিছু বলতে চাচ্ছে না। তবে অগ্রগতি থাকলে হয়তো জানা যেত, অগ্রগতি নাই যেহেতু হয়তো পুলিশ এই জন্য কোনো মাসুদ কাদের, কথা আপনাকে বলতে অনেক ধন্যবাদ। এর ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরছি ঠিক 30 সেকেন্ড পর।